আসসালামু আলাইকুম সবাইকে। আমি জয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ারে। আমার সাথে আছে আমার এক বড় ভাই। উনি হচ্ছে ওনার অ্যাডমিশন এবং এইচএসসির জার্নি সম্বন্ধে আমাদেরকে বলবে। ওনার ব্যাপারে যদি আমি একটু স্পেশাল কিছু বলি, তো উনি হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই A+ না থাকা সত্ত্বেও উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিপার্টমেন্টে উনি পড়াশোনা করছে। উনি কীভাবে রসায়ন ডিপার্টমেন্টে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্র্যাক করলো, ওইটা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করবো। এবং এসএসসি এবং এইচএসসিতে উনি কী কী এক্সট্রাভাবে করছে এবং কী কী উনি অ্যাভয়েড করছে, ওই ব্যাপারেও ওনার কাছ থেকে আজকে জানবো। ভাই, একটা কথা প্রচলিত আছে যে A+ না পাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকা যায় না বা বুয়েটে টিকা যায় না। বুয়েটে হয়তো টিকা নাও যেতে পারে, বা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে A+ থাকতেই হয় এবং A+ না থাকলে টিকা যায় না। আপনি কিন্তু সেটা ব্রেক করছেন। আমরা আজকে আপনার কাছে সেটাই জানবো এবং কীভাবে আপনি পুরো সিস্টেমটাকে এইভাবে ব্রেক করে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্র্যাক করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাকি বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে ক্র্যাক করলেন, সে ব্যাপারে আমরা আজকে আপনার কাছ থেকে শুনবো। ওকে, থ্যাংকস ফর হ্যাভিং মি। আসলে A+ ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেসিক্যালি বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় না, এটা একটা মিথ। সত্যি বলতে আমি নিজে একটা প্রমাণ যে A+ ছাড়াও চান্স পাওয়া যায়। আসলে GPA 5-এর উপর তেমন একটা মার্ক ডিপেন্ড করে না। একটা মানুষ GPA 5 না পাইলে খুব হলে 3.4, 3.5 or 4 or 4.5 অ্যারাউন্ড এরকম মার্কস থাকে। যদি 4.5 ওর এরকম মার্কও থাকে, তাহলে ওর দেখা যাবে খুব হইলে 2 মার্ক কি 3 মার্ক কাটবে। আর সঠিকভাবে পরিপূর্ণ উপায়ে যদি পরিশ্রম করা যায়, প্রিপারেশন নেওয়া যায়, তাহলে এই 2-3 মার্কের যেই গ্যাপটা সেটা কাটায় ওঠা সম্ভব। আচ্ছা ভাই, আপনি কখন আপনার মনে হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার পড়া উচিত, যেহেতু আপনার এসএসসিতে A+ ছিল না? অনেকের আছে যে এসএসসিতে A+ না থাকলে পুরো একদম হোপ নাই হয়ে যায়, আর পড়াশোনা মানে হচ্ছে অ্যাডমিশনে ভালো করবে না, এইচএসসিতেও ভালো করবে না। কিন্তু আপনি এসএসসিতে A+ না পাওয়ার পরও আপনার কখন মনে হয়েছে যে না, পাবলিকে টিকবো? ওইটা আসলে এক্স্যাক্টলি বলা যায় না কখন মনে হয়েছে, কিন্তু আমার মনে হয় যে আমার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পর্যন্ত আমার ওই কনফিডেন্স ছিল না যে আমি কখনো একটা ভালো ইউনিভার্সিটিতে, বেসিক্যালি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য ক্যাপেবল। ওই পরিমাণ নলেজ অ্যান্ড বেসিক্স আমার আছে। বাট সাডেনলি যখন আমি দেখলাম যে না, কিছু জিনিস হচ্ছে যে এটা আমি ইন্টারেস্টেড ফিল করি, আমি একটু ট্রাই করলে এই জিনিসগুলো আমি পারি, কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না। অ্যান্ড আর আশেপাশে কিছু ইন্সপিরেশন, যে তাদের দেখে আমার মনে হচ্ছে যে না, আমার ওর মতো হওয়া উচিত, ওনার মতো হওয়া উচিত। ওই জিনিসগুলো বেসিক্যালি আমার কাজ করছে যে না, আই ক্যান ডু দ্যাট। ভাই, আশেপাশে যে মানুষগুলো নিয়ে বললেন, তারা কি আপনার মানে এলাকার বা হচ্ছে বিশ্ববিদ্যালয় বা কলেজের বড় ভাই, সিনিয়র বা আত্মীয় স্বজন এই টাইপ? সত্যি বলতে আমার মানে আমি অ্যাকচুয়ালি ব্যাক বেঞ্চার। সো আমার ফ্যামিলি এতে তেমন পরিচিত কেউ ছিল না যারা খুব ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। আমার এক কাজিন ছিল যে একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো, কিন্তু তার বাইরে আমার তেমন কোনো পরিচিত কেউ ছিল না যাকে দেখে আমি অ্যাকচুয়ালি মানে ডিরেক্টলি ইন্সপিরেশন পাবো যে উনি পড়তেছে ওই থেকে। জাস্ট একজনই ছিল আর কি। আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগে ওই রকম কারোর সাথে তেমন ইন্টারাকশন হয় নাই। ভয় নেই বলতে গেলেই চলে, যারা হচ্ছে যে আমি অনেকে হচ্ছে যে টিউশন টিচার থেকে ইন্সপিরেশন পায় বা পাড়ার বড় ভাই থেকে। আসলে আমার এলাকায় এটা তেমন ছিল না, কারণ আমার ইউনিভার্সিটিতে আমার পুরো গ্রাম থেকে দেখা গেছে হয়তো আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি বা সায়েন্সে প্রথম পড়াশোনা করতেছি। আচ্ছা, যেহেতু গ্রামের কথা আসলো, আহ, ভাই আপনার স্কুল জীবন কোথায় কাটছে? স্কুল জীবন কোথায় কাটছে এবং হচ্ছে কলেজ জীবন কোথায় কাটছে, এবারে যদি একটু বলেন। আমার স্কুল জীবন কাটছে আমার মানে গ্রামের বাড়ি, যেটা গাজীপুর, একবারে প্রত্যন্ত এলাকা, বলা প্রত্যন্ত না, গাজীপুরে যেটা হয় আর কি, ওই রকম গ্রামের স্কুলেই কাটছে বেসিক্যালি। কারণ হচ্ছে ভাই, যেহেতু আপনার স্কুল জীবন গ্রামে কাটছে, তো দেখা গেছে যে অনেকেরই স্কুল জীবন গ্রামে কাটায় বা শহরে না কাটায়, অনেকে হচ্ছে এক্সপোজারটা পায় না, যে ঢাকার ভিতরে যে এত বিশ্ববিদ্যালয়গুলো বা হচ্ছে পড়াশোনার সাথে একটু এক্সপোজারটা পায় না। আপনি কিভাবে ভাই শুরুর দিকে এক্সপোজারটা পাইলেন? এইটার একটা ড্রব্যাক অবশ্যই আছে, যে প্রপার একটা গাইডলাইনের অভাব। যে গ্রামের কেউ থাকে, তাহলে ওর প্রপার গাইডলাইনে থাকে না। অ্যাকচুয়ালি সত্যি বলতে স্কুল যে অবস্থায় আমার কখনো মনে হইতো না যে আমি কখনো মানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো, এই ব্যাপারটা আমার মাথায় ছিল না সত্যি বলতে। আর যখন হাই স্কুল বেসিক্যালি ক্লাস 10 পর্যন্ত, আমার সত্যি আমার এই কনসেপ্টটাই ছিল না আমার মাথায় যে আমি কখনো একটা ভালো ইউনিভার্সিটিতে যাইতে পারবো, ওখানে যা পড়াশোনা করতে পারবো। বেসিক্যালি এই জিনিসটা আমার কলেজে ওঠার পর আমার মধ্যে আস্তে আস্তে গ্রো করা শুরু করছে। স্কুলে থাকতে সত্যি বলতে আমার এই আইডিয়াই ছিল না যে আমার পক্ষে এই জিনিসটা সম্ভব বা এই জিনিসে যাওয়া পসিবল। কীভাবে যায় এটা আমি জানতামই নই ওই অবস্থায় আর কি।
যে আপনি যেহেতু বলতেছেন যে কলেজে থাকতে আপনার হচ্ছে যে হচ্ছে এক্সপোজারটা পাইছেন ভালোভাবে, তো কলেজের ব্যাপারে কিছু বলেন, আপনি কোন কলেজ থেকে পড়ছেন এবং হচ্ছে কলেজের ব্যাপারে কোন জিনিসগুলো আপনাকে হচ্ছে আপনি বেশি করে করছেন দেখে হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে বা হচ্ছে অ্যাডমিশনের দিকে অনেক বেশিভাবে আকৃষ্ট হয়েছেন, এমন কোনো জিনিস আছে যেটা আপনাকে এক্সট্রা আকৃষ্ট করছে? এইটার ব্যাপারে বলতে একটু পিছনের স্টোরি বলা উচিত। আমার এসএসসি পর্যন্ত বেসিক্যালি আমি মানে পুরো একদম ব্যাক বেঞ্চার ছিলাম। আমার স্কুল থাকতো ক্লাসের সবার শেষের দিকে। ইভেন হচ্ছে যে আমার বন্ধু বান্ধবগুলো দু একটা ভালো ছিল, বাকিগুলো ওই ব্যাক বেঞ্চারই আমার বন্ধু বান্ধব ছিল আর কি। অ্যান্ড এসএসসি পরীক্ষার আগে যখন মনে হয় আমার মনে আছে যে টেস্ট পরীক্ষার পরে, তখন উইন্টার ভ্যাকেশন চলতেছিল, তখন আমার আমার কাজিনটা আমার বাসায় যায় তখন। অ্যান্ড ও আমাকে বলতেছিল যে তুই ভালো করে পড়াশোনা কর, তোকে নটর ডেমে পড়াবো, নটর ডেমে পরীক্ষা দেওয়াবো। আমি বেসিক্যালি ওর মধ্যে জানতাম না নটর ডেম কী জিনিস। বেসিক্যালি আমি সারাদিন ভণ্ডামি করতাম, খেলাধুলা করতাম, এর বাইরে আমার তেমন পড়াশোনা নিয়েও তেমন ইন্টারেস্টেড ছিল না। আমার সাডেনলি বললো এই জিনিসটা, দেন আমি চিন্তা করলাম যে নটরডেম বলতেছে মানে এই অনেক কিছু বলছে নটরডেম নিয়ে, এই কলেজে এরকম এরকম। আমি চিন্তা করলাম যে আসলে তো আমার চেষ্টা করা উচিত। বাট ওই এক মাসের চেষ্টা কিছু হবে না, কারণ আমি গত 9-10 পড়াশোনা করি নাই। সো এক মাসের চেষ্টা আমি আসলে কিছু করতে পারি না। ইভেনচুয়ালি আমি এসিতে A+টাও পাই নাই। যাই হোক, মোটামুটি একটা রেজাল্ট হয়েছে অ্যাকসেপ্টেবল, কারণ আমি পড়াশোনা করি না, আমি জানি এর চেয়ে ভালো রেজাল্ট আমার পক্ষে তখন আশা করা উচিত ছিল না। আহ, ওই থ্রুতে আমি ইনিশিয়ালি ভাবছিলাম এলাকার একটা কলেজে ভর্তি হবো, অ্যান্ড সামহাও দেখা গেছে আমি এলাকার কলেজে ভর্তি না হয়ে আমি একটা মফস্বলের একটা কলেজে ভর্তি হয়েছি তখন। একটা ফ্যামিলি রিজন ছিল আর কি। আহ, ওই কলেজে ভর্তি হয়, ওই কলেজটা বেসিক্যালি ওই এলাকার মধ্যে একটা লোয়ার গ্রেডেড কলেজই ছিল। নট লাইক যে এত খুব ভালো একটা কলেজ, প্রাইভেট কলেজ ছিল যদিও, তাও একটা লোয়ার গ্রেডেড কলেজ ছিল। কলেজের টিচাররা কিছু ছিল এক্সট্রাঅর্ডিনারি টাইপের, ভালো বোঝানোর চেষ্টা করতো, কিন্তু বেশিরভাগই দেখা গেছিলো যে জাস্ট ক্লাস নিতে পারলে ওরা বাঁচে আর কি। সো ওই সেন্সে কলেজ থেকে অ্যাকচুয়ালি আমার কিছুই শেখা হয় না সত্যি বলতে। আর ইন্সপিরেশনের ব্যাপারটা যেটা হচ্ছে যে আমার কীভাবে আমার মনে হইলো আমার পড়া উচিত, আমি ইনিশিয়ালি যখন কলেজে যাইতাম আমি ট্রাই করতাম যে না, বাসা থেকে যেহেতু দূরে আসছি তাহলে একটু পড়াশোনা করা উচিত, যতই হোক বাবা পাঠাইছে। অ্যান্ড তখন ইনিশিয়ালি একটু পড়াশোনা করা ট্রাই করলাম, কিন্তু কলেজে যে পড়াশোনাটা ওরা করাইতো ওইটা দিয়ে অ্যাকচুয়ালি আমার কিছুই হতো না, আমি কিছুই বুঝতে পারতাম না অ্যাকচুয়ালি এই জিনিসগুলো। দেন আমি হচ্ছে যে তখন মেবি এটা 18 সালের দিকে, তখন আমি প্রথম ইউটিউব ঘেটে পড়াশোনা শুরু করলাম। যে ইউটিউব থেকে ইনিশিয়ালি তখন ইউটিউবটা এতটা গোছানো ছিল না বর্তমান কালের মতো। ছিল মোটামুটি, কিছু ভিডিও খুঁজলে অনেক সময় পাওয়া যেত, অনেক আগের বেরোনো। আমি স্পেসিফিক্যালি এখানে বলি অন্যরকম পাঠশালার নাম অবশ্যই বলতে হবে। অন্যরকম পাঠশালা অনেক নলেজেবল, গাইডফুল ইনসাইট দিত, প্লাস কিছু আহ, কি বলে গাইডলাইন্সও দিত, যেটা আমি ওইখান থেকে। অ্যান্ড আমার সত্যি বলতে আমি মেইন ইন্সপিরেশনটা পাইছি ওই জায়গা থেকে, যে অন্য রকম পাঠশালায় ওই ভিডিও লেকচারগুলোতে আমি কিছু টিচার দেখতাম, আমার মনে হইতো যে না, আমার ওদের মতো হওয়া উচিত, লাইক ওদের মতো টিচার হওয়া উচিত, বা ওনারা যে ইনস্টিটিউশনে পড়াশোনা করতেছে ওই সব ইনস্টিটিউটে পড়াশোনা করার চেষ্টা উচিত। প্রথম আমি বেসিক্যালি ওইখান থেকে আমার ইন্সপিরেশনটা পাই যে আমার আমার করা উচিত এই কাজটা অ্যাকচুয়ালি। এখন কি ভাই আপনি কলেজের সাথে এখনো কানেক্টেড, ওই যে কলেজের নাম বললেন? কানেক্টেড বলতে ওই কলেজ হঠাৎ করে এমন হয়েছিল যে আমি যেই বছর কলেজে ভর্তি হয়েছিলাম এর 2-1 বছর আগে একজন ওই কলেজ থেকে বুয়েটে চান্স পাইছিল, ওই কলেজের সৃষ্টির পরে আর কি। দেন ওই কলেজ হঠাৎ করে হাইপে চলে গেছিলো। দেন অ্যাকচুয়ালি কলেজ ওর মধ্যে ছিল, যিনি চান্স পাইছিল অ্যাকচুয়ালি কলেজের ওইখানে দায় কতটুকু আমি জানি না, কিন্তু ওনার কঠোর পরিশ্রম ছিল, অবশ্যই মানতে হবে। কিন্তু ওই যে একজন বুয়েটে চান্স পাওয়ার কারণে ওই কলেজটা হাইপে উঠে গেছিলো, অ্যান্ড আমাকে ওই কলেজে ভর্তি করানো হয়েছিল আর কি। কিন্তু আমার ভর্তি করার পর আমার পরের বছর রেজাল্ট দেখলাম সেই খুবই বাজে টাইপের যে রেজাল্ট হয়। হয়তো কিছু মানুষজন GPA 5, কিন্তু GPA 5 দিয়ে তো আমার পড়াশোনা জাজ করতে পারি না। অ্যান্ড আমার ইয়ারও এরকম হয়েছে। অ্যান্ড আমি কলেজে কখনোই ভালো স্টুডেন্ট ছিলাম না। আমি মোটামুটি দেখা যেত সি সেকশন ও ডি সেকশনে থাকতাম, তাও লাস্টের দিকে থাকতাম। আহ, আগে কখনোই আসা হয় নাই তেমন। যেহেতু কথা আসতেছে আপনার সেলফ স্টাডি নিয়ে, তাহলে ভাই একটু যদি আমাদেরকে নিয়ে যেতেন যে আপনার একটা নর্মাল টাইপিক্যাল স্টাডি ডে কীরকম ছিল? অ্যাডমিশন পিরিয়ডটা আমাদের একটু নর্মাল যে অ্যাডমিশন পিরিয়ড থাকে ওইরকম অবশ্যই ছিল না, কারণ আমরা ছিলাম অটোপাস ব্যাচ। 20 সালে কোভিড-19-এর পরে যে ব্যাচটা আর কি। সো আমাদের অ্যাডমিশন জার্নিটা ছিল অনেক লম্বা। অ্যান্ড ওইখানে পড়াশোনা করার সবচেয়ে টাফেস্ট পার্ট যেটা ছিল ওইটা হচ্ছে যে ধৈর্যের সাথে টেবিলে বসে থাকা। তো লম্বা সময়, নর্মালি 3-4 মাসে অ্যাডমিশন পিরিয়ড শেষ হয়ে যেত, কিন্তু আমাদেরটা দেখা গেছে অলমোস্ট 1 বছরের মতো গেছে। অ্যান্ড ওইখানে দেখা যেত যে একটা পরীক্ষা, লেসে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা নভেম্বরের 20 তারিখে হবে, দেখা যাচ্ছে সামহাও তখন আবার লকডাউন দিয়ে দিছে, অ্যান্ড এটা পরীক্ষাটা 4 মাস পিছিয়ে হয়ে গেল। তখন কি আবার হইতো যে এই সেম পড়াশোনাটা আবার 4 মাস কন্টিনিউ করা হইতো। এটা সবচেয়ে টাফেস্ট ব্যাপার ছিল ওই মোমেন্টে,
যে সেম জিনিস বারবার পড়তে থাকা, ধৈর্য ধরে বারবার এটা রিভিশনের মধ্যে রাখা। আদারওয়াইজ হচ্ছে যে ফ্লো থেকে একবার বের হয়ে গেল তো এটা আর নতুন করে ফ্লোতে আসা অনেক লম্বা একটা সময় লাগতো। তখন কি এমন কোনো জিনিস ছিল যেটা আপনাকে প্রচুর পুশ করতো পড়াশোনা করার জন্য এক্সট্রাভাবে? হ্যাঁ, অবশ্যই ছিল। আমি আমার অ্যাডমিশন পিরিয়ড একবার শুরুতে আমি হচ্ছে যে তখন আমি চাইছিলাম যে যেহেতু অ্যাডমিশন পিরিয়ড শুরু হচ্ছে, আমার বেস্ট যেটা হবে এজ এ সায়েন্স স্টুডেন্ট, বেস্ট যে ইনস্টিটিউট আমার জন্য পসিবল আমি ওইটার জন্য প্রিপারেশন নিই। তখন স্বাভাবিকভাবেই বুয়েট বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট ফর সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। দ্যাটস ওয়াই আই থিঙ্ক আমার বুয়েটের জন্য প্রিপারেশন নেওয়া উচিত। সেজন্য আমি ইনিশিয়ালি ওইভাবেই, আমার তখন অ্যাকচুয়ালি এরা মাথায় তেমন কাজ করেন যে আমার এসএসসিতে এ প্লাস নাই, লিটারেলি কাজ করে নাই। আমি জাস্ট ভাবছিলাম যে আমার পড়াশোনা করা উচিত, এই জন্য পড়াশোনা করতেছিলাম। আমি বই তন্ন করে বইয়ে যেই জিনিসগুলো পাইতাম না, অ্যান্ড বই অনেক জিনিস আমি বুঝতে পারতাম না, ওইগুলো আমি ইউটিউব থেকে দেখতাম। অ্যান্ড সাডেনলি আমি ইন্ডিয়ান কিছু ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত হই। যদি আমি ডিরেক্টলি নাম মেনশন করি, যেমন ফিজিক্সওয়ালা আলাক পান্ডে। আমি হচ্ছে যে আলাক পান্ডের যেই একেবারে পুরনো যে ভিডিও হচ্ছে যে দেখা যেত 13-14 সালে বা 15 সালের দিকে যে ভিডিওগুলো বানাতো, একটা লাইটের নিচে একটা বাল্বের নিচে বসে এক হাতে পড়াইতো, ওই ভিডিওগুলো আমার জন্য মাস্টার ক্লাস ছিল। আমি আলাক পান্ডের যে কেমিস্ট্রি ক্লাসগুলো ছিল, সেই পুরোনো কেমিস্ট্রি ক্লাস, ওইগুলো আমি নোট করে পড়তাম। হ্যাঁ, আমার এত ভালো লাগতো এই লেকচারগুলো করে যে আমি আমি কী কী শিখতেছি এগুলো আমি জাস্ট ফিল করতে পারতাম। যদিও ওইটা ইন্ডিয়ান সিলেবাস ছিল, অ্যান্ড ওইটা আমাদের সাথে কমপ্লিটলি ম্যাচ হইতো না, কিন্তু ওইখানে যাই পড়াশোনা করানো হতো এটা বেসিক্যালি আমাদের যেই সিলেবাসের যে গ্রেড এর থেকে কয়েক স্টেপ বেশি ছিল আর কি। তাহলে সামহাও ওইগুলা মানে পড়তে পারলে দেখা যেত যে আমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো এমনি তো ইজি লাগতো আমার কাছে। ভাই সেম, আমার ক্ষেত্রেও সেম। তো দেখা গেছে করোনার সময় তো আমার এইচএসসির আগে করোনা ছিল, তো দেখা গেছে যে আলাক পান্ডের কাছে তখনই আমি পরিচিত হই, যে ইউটিউব যখন ঘাটাঘাটি শুরু করে। খুব খুবই সুন্দর আলাক পান্ডের ভিডিওগুলো যখন দেখতাম, বা হচ্ছে আলাক পান্ডেকে নিয়ে অনেক ছিল যে মোটিভেশনাল চ্যানেল ছিল, র্যান্ডম মোটিভেশনাল চ্যানেল, ওই চ্যানেলগুলো থেকে নিয়মিত মোটিভেশনও দেখতাম। তো আমার কাছে মনে হতো যখন আমি ইউটিউবে ঢুকতাম তখন আমার মনে হতো যে আলাদা একটা জগতে চলে আসছে, যে জগতে শুধু আলাক পান্ডে, আলাক পান্ডের মোটিভেশন, আলাক পান্ডের স্টাইলের কথাবার্তা। তো আমি যদি বলি আমার অ্যাডমিশন সিজনে আমার মেন্টর ছিল শুধুমাত্র আলাক পান্ডের ভিডিওগুলোই, এটা যদি আমি স্পেসিফিক্যালি বলি। কারণ হচ্ছে আমার কেন জানি মনে হয় বাংলাদেশের অ্যাডমিশন বা বাংলাদেশের এইচএসসি বা বাংলাদেশের হচ্ছে পড়াশোনার সিস্টেমটাতে কি একটু টক্সিসিটি আছে, অনেক বেশি টক্সিসিটি আছে, যেটা আমার কাছে ইন্ডিয়ান ইয়াতে মানে হচ্ছে ইন্ডিয়ার পড়াশোনার সিস্টেম একটু কম মনে হচ্ছে। আচ্ছা, টক্সিসিটি কোন সেন্সে? টক্সিসিটি এই সেন্সে যে বাংলাদেশের পড়াশোনার ক্ষেত্রে যারা ব্রিলিয়েন্ট বা মেধাবী, তাদের ক্ষেত্রে একটা জিনিস বলার বাতি খুবই বেশি, যে তারা বলে যে ভাই আমি কিছু পড়ি নাই, আমি না পড়ে আমি সব পারি। মানে হচ্ছে ওরা 2 ঘন্টা পড়ে না দিনে, মানে ওদের যদি কখনো জিজ্ঞেস করেন, ওরা বলে যে আমি কিছু পড়ি নাই, কিন্তু রেজাল্টটা দেখা গেছে ওরা সব পারে। বাট এই জিনিসটা আমি যখন ইন্ডিয়ান ইউটিউবারদের মধ্যে দেখি, ইন্ডিয়ান পোলাপানদের মধ্যে দেখি, তখন ওরা বলে যে ভাই আমি 16 ঘন্টা পড়তেছি, আমি 15 ঘন্টা পড়তেছি। তো এই জিনিসটা আমার খুব ধাক্কা দিত, যে হচ্ছে ওরা কতটা সৎ থাকতে পারে, যে 14 ঘন্টা 16 ঘন্টা পড়ে এবং ওটা বলেও যে আমি 16 ঘন্টা পড়ছি এবং 16 ঘন্টা পড়ে তারপর পারছি। ওইগুলো আমাকে প্রচুর মোটিভেশন দিত, যে ওরা এতক্ষণ পড়তেছে, আমার এতক্ষণ পড়া উচিত। তো ওইখানে দেখা গেছে যে আমি অনেক চেষ্টা করতাম যে ওদের কাছাকাছি সময় পড়ার জন্য। বাট এই জিনিসটা আমি বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে বা বাংলাদেশের টিচারদের মধ্যে আমি কখনো পাইনি। এখানে অনেক বেশি চর্চা আছে যে তুমি যদি মেধাবী হও তাহলেই তুমি চান্স পাবা, তুমি যদি পরিশ্রমের কোনো মানে ভ্যালু খুবই কম দেওয়া হয় বাংলাদেশের স্টাডি কালচারে, বাট মেধাকে খুবই গুরুত্ব দেখানো হয়, বাট পরিশ্রম তো আলটিমেটলি লাগে, এটা আমরা সবাই জানি। এই যে টক্সিসিটি মনে হয় আমার এটা আমি ব্যাপারটাকে। যদি স্পেসিফিক্যালি বলি, এই যে মানে মেধার উপরে পরিশ্রমের গুরুত্ব দেওয়া, মানুষ হয়তো গালি দিবে, বাট এই জায়গায় আমাদের এস আনাস ফেরদৌস আগায় আছে। আমার মনে হয় আনাস ফেরদৌসই প্রথম বাংলাদেশে যে হচ্ছে যে মেধার উপর পরিশ্রমের যে গুরুত্বটা ওটা মানুষকে বোঝানোর চেষ্টা করছে অ্যাটলিস্ট। আমি এর আগে হয়তো কাউকে তেমনভাবে দেখি নাই যে আহ, পরিশ্রমকে এতটা গুরুত্ব দিতে। লাইক দ্যার ইজ এ কোট হুইচ সেস হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট হোয়েন ট্যালেন্ট ডাজন্ট ওয়ার্ক হার্ড। আপনার অ্যাডমিশন সিজনে বা হচ্ছে এইচএসসি লাইফে কোন সাবজেক্ট আপনার মনে হয়েছে যে আপনার একটু বেশি কঠিন মনে হয়েছে, এবং ওইটার জন্য আপনি কি কি এক্সট্রা স্টেপ নিয়েছেন যেটা ওইটা কঠিনটাকে নর্মাল করার জন্য? আচ্ছা, আমার কাছে এইচএসসি পিরিয়ডে সবচেয়ে বেশি টাফ লাগতো ম্যাথ বই। অ্যান্ড লিটারেলি আমি ম্যাথ বইকে ভয় পাইতাম। দেখা গেছে আমার এটা একটা ইন্টারেস্টিং স্টোরি বলি। আমার ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে আমি অবশ্যই একটা ম্যাথ বই কিনছি, ফার্স্ট ইয়ার পেপার সেকেন্ড পেপার। অ্যান্ড সেকেন্ড ইয়ারে যাইতে যেতে আমার ম্যাথ বইটা কোনো একটা সময় হারাই গেছে, অ্যান্ড আমি পুরো ফার্স্ট ইয়ার ম্যাথ বই ছাড়াই চালাইছি।
কারণ আমি ক্লাসে কোনো ম্যাথ পারতাম না, আমাকে কোনো টিচার যদি কোনো ম্যাথ করতে দিত আমি কখনোই পারতাম না। অ্যান্ড ওনারা এমনভাবে কলেজের টিচাররা ক্লাসে ম্যাথগুলো করাইতো, দেখা যেত আমার ম্যাথের প্রতি একটা ভয় ঢুকে গেছিলো, লাইক আমি ভয় পাইতাম, ম্যাথ করতেই ভয় পাইতাম, যে এই জিনিসটা কি একটা রকেট সায়েন্সের মতো। বাট ফার্স্ট ইয়ার আমি প্রত্যেকটা পরীক্ষা ম্যাথে ফেল করছি। ইভেন শুধু ফার্স্ট ইয়ার না, সেকেন্ড ইয়ারের প্রতিটা ম্যাথ পরীক্ষা আমি ফেল করছি আনটিল ওইটা টেস্ট এক্সামের আগে যতগুলো ম্যাথ পরীক্ষা আসে আমি সবগুলোতে ফেল করছি। কিন্তু আমি সেকেন্ড ইয়ার শুরু হওয়ার কিছুদিন পর আমি একটা নতুন ম্যাথ বই কিনি। ম্যাথ বই কেনার পরে আমি পাশে একটা টিউশন টিচার ছিল, একটা গণিতনী পড়াইতো, ওনার কাছে ম্যাথ করা শুরু করি। অ্যান্ড ওনার কাছ থেকে মোটামুটি আমি ইনিশিয়াল যেই ম্যাথ করার যেই রাস্তাটা, যে এই ম্যাথগুলো এইভাবে করো, যদিও উনি মানে একটা কিছু স্পেসিফিক ম্যাথই করাইতো, সবগুলা করাইতো না। ওনার ওই মানে ওই ধাঁচের যে ম্যাথগুলো এরকম করাইতো, কিন্তু ওনার থেকে আমি ওই মানে ম্যাথ যে করা অ্যাকচুয়ালি এটা যে রকেট সায়েন্স, এটা যে করা পসিবল, ট্রাই করলে যে হয়, এই জিনিসটা আমি ওনার থেকে জানতে পারি। দেন ফার্দার আমি ইন্ডিয়ান কিছু ইউটিউব চ্যানেল ছিল, যেমন হচ্ছে যে বেদান্ত, এই চ্যানেলটা আমাকে যথেষ্ট হেল্প করছে তখন ম্যাথ শিখতে। আমি হচ্ছে যে ওইখান থেকে যখন মানে এটা একটা মানে লিটারেলি কেউ বিশ্বাস করবে না যে আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার যত ম্যাথ পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষা আমি লিটারেলি ফেল করছি, কিন্তু সাডেনলি আমি টেস্ট পরীক্ষায় যেয়ে ম্যাথে 80+ মার্কস পাইছিলাম। ব্যাপারটা আসলে কি বলবো, আমার ক্ষেত্রেও সেম হয়েছে যে কেমিস্ট্রিতে আমি খুবই দুর্বল ছিলাম। এখন আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতেছি। আসলে দুর্বলতা আসলে আমার মনে হয় সাবজেক্টের উপর না, দুর্বলতা ডিপেন্ড করা হচ্ছে আমরা কি কি রিসোর্সগুলো শুরুতে ইউজ করছি। যেমন হচ্ছে আমার ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমার টিচার ছিল হচ্ছে ম্যাথ আর ফিজিক্সের, এই জন্য দেখা গেছে ম্যাথ আর ফিজিক্স অনেক পারি, বাট কেমিস্ট্রি টুন টিচার ছিল না আমার কাছে। তো কেমিস্ট্রি দেখা গেছে পরীক্ষার হলে যাইতাম এবং হচ্ছে সব মুখস্থ করে যেতাম, হাবি জাবি যা যা আছে দুনিয়া সব মুখস্থ করে যেতাম, বাট হচ্ছে কিছু বুঝতাম না। এগুলো হচ্ছে আমাকে খুবই পরবর্তীতে খুবই সমস্যা করছে। পরে সেকেন্ড ইয়ার থেকে যখন করোনার সময় আসে তখন থেকে দেখা গেছে যে আমি কেমিস্ট্রি যে ফিজিক্স তোলার ভিডিওগুলো দেখা শুরু করি এবং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ম্যাথ সলভ করা শুরু করি। কেমিস্ট্রিতে কিন্তু প্রচুর ম্যাথ। কেমিস্ট্রি নিয়ে ইন্টারেস্টিং একটা কাহিনী আছে আমার। আমি যেই টিচারের কাছে ম্যাথ পড়তাম, না আমি কখনোই ভালো স্টুডেন্ট ছিলাম না, বাট ওইখানে যাওয়ার পর আমি একটু অ্যাভারেজ টাইপের একটা স্টুডেন্ট হওয়ার চেষ্টা করছি আর কি। অ্যান্ড আমার কেমিস্ট্রি অবস্থা তখন অনেক বাজে ছিল, কেমিস্ট্রি আমি কিছুই পারতাম না। বেসিক্যালি আমি ফিজিক্যালি বললে অর্গানিক কেমিস্ট্রি আমি কিছুই পারতাম না, কিছুই বুঝতাম না। তখন আমার ওই টিচার, ওনার ওনার সাথে উনি কথা হচ্ছিল একদিন যে কেমিস্ট্রি কী অবস্থা তোমার। আমি বলতেছিলাম, স্যার আমার কেমিস্ট্রির অবস্থা আসলে ভালো না, আমার একটা ভালো টিচার দরকার কেমিস্ট্রি বোঝার জন্য আর কি। অ্যান্ড উনি বলছিল যে দু এক মাস পরে একটা টিচার, আমার একটা স্টুডেন্ট আছে পুরনো, ও একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করছে, ও হয়তো পড়াইতে পারে, 2-1 মাস পর আমার সাথে যোগাযোগ করো। অ্যান্ড আমি বেসিক্যালি এই কথাটা ওনাকে প্রথম বলছিলাম যে আমার একটা কেমিস্ট্রি টিচার দরকার। অ্যান্ড উনি 2 মাস পর একটা ব্যাচ শুরু করছে ওই ওই আপুটাকে দিয়ে, যে উনি একটা কেমিস্ট্রি পড়াবে সবাইকে, কিন্তু উনি আমাকে ওই ব্যাচে নেয় নাই। আমাকে কেন নেয় নাই ওই ব্যাচে? বলছে তুমি এতটা পরিশ্রম করতে পারবে না, তুমি ক্যাপাবল না, এই জন্য অ্যাকচুয়ালি আমাকে ওই কেমিস্ট্রি ব্যাচে নেওয়া হয় নাই। অ্যান্ড এর মাঝখান দিয়ে এরপর আমি চেষ্টা করছিলাম আরেকটা টিচারের কাছে যাইতে, কিন্তু যা দেখছি উনি যা পড়ায় ওটা হচ্ছে যে খুবই গদবাঁধা, ওইটা বললে শুধু এইচএসে মার্ক পাওয়া যাবে, কিন্তু একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন দিলে আমি কিছুই পারবো না। দেন আমি এইচএসসিতে থাকা অবস্থায় আমি আবার আমার সেই পুরনো বন্ধু ইউটিউবের কাছে ফিরে আসলাম। অ্যান্ড ইউটিউবের কাছে ফিরে আমি হচ্ছে যে অনেক পুরনো পুরনো লেকচার ঘাটাঘাটি শুরু করলাম, অন্যরকম পাঠশালার অনেক পুরনো ভিডিও, আর স্পেসিফিক্যালি বললে আলাক পান্ডের যে পুরনো ভিডিওগুলো আছে, এগুলো একটা মাস্টার ক্লাস ভিডিও। আমি ওইগুলা করলাম, ওইগুলো আমি নোট করলাম। অ্যান্ড একটা সময় পরে আমার একটা লম্বা সময় লাগছে এই ঘাটতিটা কাটায় উঠতে, বাট আমি দেখা যেত রাতে 2টা-3টা পর্যন্ত ওই ভিডিওগুলো দেখতাম আর নোট করতাম। অ্যান্ড 2-3 মাস সময় যাওয়ার পরে আমি দেখলাম হঠাৎ করে, না আমি তো কেমিস্ট্রি যথেষ্ট ভালো বুঝি, যথেষ্ট ভালো পারি। অ্যান্ড আমার মনে হয় এটা আমার ওই সময়ের যে পরিশ্রমটা এটা আমার কাজে দিয়েছে। অ্যান্ড আমার পুরো অ্যাডমিশন পিরিয়ড আমি অ্যাকচুয়ালি নতুন কোনো কেমিস্ট্রি লেকচার দেখি নাই, আমি জাস্ট ওই ভিডিওগুলো ওই নোটসগুলো বের করতাম, অ্যান্ড ওইগুলো যখন আমি পড়তাম সাবজেক্টগুলো, ওইগুলো আমি ঘেটে ঘেটে ওইগুলাই পড়তাম। অ্যাডমিশন যেহেতু আপনি বললেন যে আপনার অ্যাডমিশন সিজন লম্বা একটা সময় কাটছে করোনার সময়, তো করোনার সময় এমন কোনো সিচুয়েশন কি আপনার জীবন আসছিল যখন আপনার মনে হয়েছিল যে না আর হবে না আমাকে দিয়ে, আমি অ্যাডমিশনে পারবো না, গদ বাঁধা নিয়মে আমি যা যা পারি তাই করি, এরকম কি কখনো মনে হয়েছিল নাকি আপনি সবসময় বুস্টেড ছিলেন যে আমি আমার পটেনশিয়ালিটি জানি এবং আমি পটেনশিয়ালিটি সর্বোচ্চটাই দিবই কেসে এবং আমি যেটা চাই সেটাই করবো, এটা কি সবসময় মোটামুটি মাথায় ছিল নাকি কখনো কখনো আপনি হাল ছাড়ছেন এবং কখনো কখনো রিকভার করছেন, এবং রিকভারটা যদি করেন কি ভাইবা কি চিন্তা করে কিভাবে কোন প্রসেসে আপনি রিকভারটা করছেন? আচ্ছা, এটা একটা টাফ কোশ্চেন আসলে, যে আমি পুরো টাইম মোটিভেটেড ছিলাম কিনা, পুরো টাইম আমার কোনো অ্যাকচুয়ালি সম্ভব না কারোর পক্ষে যে পুরো টাইমে মোটিভেটেড থাকবেন একটা লম্বা সময়। নর্মালি মানুষ
4 মাসের যে অ্যাডমিশন পিরিয়ড থাকে ওই সময় মানুষ হাল ছেড়ে দিতে চায়। আর আমাদের একটা লম্বা সময়, 1 বছরের উপরে সময় ছিল, ওই সময় তো স্বাভাবিকভাবেই ধৈর্য ধরে পড়া টেবিলে বসে থাকা এটা আসলে টাফ ছিল। কিন্তু ওই সময় কিছু জিনিস যেটা আমার কাজ করেছে, প্রথম কথা হচ্ছে যে আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না, এটা আবারও বলতেছি, কখনোই আমি ভালো ছাত্র ছিলাম না। সো আমার অ্যাকচুয়ালি ওই মোমেন্টে হারানোর কিছু ছিল না। লাইক আমি যদি পরিশ্রম করি তাহলে হয়তো কিছু পাইতে পারি, বাট পরিশ্রম না করলে আমি এমনও পাবো না, ওইভাবেও পাবো না। সো এটা একটা ভালো পয়েন্ট ছিল যে আমাদের হারানোর কিছু ছিল না। অ্যান্ড আরেকটা পয়েন্ট যদি আমি বলতে চাই, এই যে মানে লম্বা সময় টেবিলে বসে থাকার যে অভ্যাসটা, এটা আমি সত্যি বলতে আমি ইন্ডিয়ান যে আলাক পান্ডে টাইপের যে টিচারগুলো আছে ওদের থেকে আমি অ্যাকচুয়ালি সত্যি সত্যি বলতে পাইছি। ওরা এই জিনিসটাকে প্রচুর অ্যাপ্রিসিয়েট করতে, সেটা লম্বা সময় টেবিলে বসে থাকা, লম্বা সময় টেবিলে বসে থাকা, সেম জিনিস বারবার পড়া, এই পরিশ্রমটাকে ওরা প্রচুর অ্যাপ্রিসিয়েট করে, যেটা আমরা কখনো আমাদের কখনো এরকম আমাদের দেশে কেউ বলতেই শুনি না যে আমি 8 ঘন্টা বসছি, 10 ঘন্টা বসছি, এটা কেউ কখনো বলে না। কিন্তু ওরা দেখা যেত এই জিনিসটাকে প্রচুর অ্যাপ্রিসিয়েট করতো। এই জিনিসটা আমাকে ফিল করাইছে না আমি টেবিলে বসে থাকি, অ্যান্ড যা হয় সামহাও দেখা যাবে। আমি যাই করতাম দেখা যায় টেবিলে বসেই করতাম আর কি। অ্যান্ড এখানে আরেকটা পয়েন্ট যদি আমি বলি যে মানে কখনো একবারে আশাহত হয়ে যাওয়া যে কি পাবো কি পাবো না, কি হবে আমার দিয়ে, হয়তো আমাকে দিয়ে হয়তো হবে না। আমি একটা জিনিস সবসময় চিন্তা করতাম দ্যাট আমি I should give the whole potential that I have. After giving the whole potential, if there is no outcome, then I will think it was in my not it was not in my takdir. মানে হচ্ছে আমি আমার সম্পূর্ণ চেষ্টা, আমার পক্ষে যতটুকু পসিবল আমি এটা ট্রাই করবো। এটা আমি পুরো অ্যাডমিশন পিরিয়ডে আমি মাথায় ছিল যে আমার পক্ষে যতটুকু দেওয়া সম্ভব, যতটুকু পরিশ্রম করা সম্ভব আমি সম্পূর্ণটা করবো। অ্যান্ড এরপরে যদি আমার না হয়, যেহেতু আমি মুসলিম, আমি এটা বিশ্বাস করতাম যে ওটা তাহলে আমার তাকদিরে হয়তো ছিল না, আর আমার জন্য যদি তাকদিরে থাকে আমার বেশ পরিশ্রম করা, ওটা আমি অবশ্যই পাবো। অ্যান্ড আমার মাথায় এই জিনিসটা অবশ্যই থাকতো, আমি যদি আমার বেস্ট পটেনশিয়ালটা না দিই তাহলে হয়তো দেখা যাবে আমি অ্যাডমিশন শেষে বা এরপরে আমি তো আফসোস করতে পারি যে না আমি আরেকটু দিলে হয়তো পারতাম, আরেকটু পরিশ্রম করলে হয়তো। আমি কখনো এই জিনিসটা মাথায় রাখতে চাই নাই যে আরেকটু পরিশ্রম করলে হয়তো। আমি চাইছি যে আমার যতটুকু সম্ভব আমি ওই মোমেন্টে ওইটাই দিই, অ্যান্ড এরপরে যদি না হয় তাহলে ওটা আমার তাকদিরে ছিল, এটা মেনে নিতাম। ট্রু ভাই, ট্রু, সেম আমার কাছেও সেম। অ্যান্ড এই জিনিসটা আমার মনে হয় সবসময় সবার মাথায় রাখা উচিত যে প্রথম কথা হচ্ছে যে আমার চেষ্টা করলেই যে আমি জিনিসটা পাবো ব্যাপারটা কখনো এরকম না, বাট যদি চেষ্টা না করি তাহলে এটা আফসোস করবো। ওই আফসোসটা আমার রাখতে চাইছিলাম না আমি কখনো। চলেন ভাই আমরা এখন হচ্ছে টেকনিকগুলো নিয়ে আলোচনা করি। অ্যাডমিশন টোটাল সিস্টেমে আপনি কি কি বই ফলো করছেন, এবং হচ্ছে কি কি বই আপনি অ্যাভয়েড করছেন, এবং হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে কোয়েশ্চেন সলভগুলো দেখা গেছে যে এত এত কোয়েশ্চেন থাকে, অনেকে সলভ করতে পারে না। অনেকেই দেখা গেছে যে একদম লাস্ট মুমেন্টে যায় কোয়েশ্চেন সলভ করতে, পরীক্ষাতে 10 দিন 15 দিন বাকি আছে তখন হয়তো চায় কোয়েশ্চেন সলভ করতে। এই ব্যাপারটা যে কতটা মানে কতটা ডিজাস্টারাস একটা স্টুডেন্টের জন্য, অ্যাডমিশন স্টুডেন্টের জন্য, ওইটা মানে মুখ দিয়ে বলা যাবে না যে কতটা ডিজাস্টারাস যে পরীক্ষা 15 দিন আগে কোয়েশ্চেন সলভ করা। তো আপনি হচ্ছে এই টোটাল সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করছেন, যে কোয়েশ্চেন কীভাবে সলভ করছেন, কীভাবে কম সময়ে কোয়েশ্চেন সলভ করছেন, এবং কী কী বই ফলো করছেন পার্টিকুলারলি? আচ্ছা, এখানে প্রথম একটা মিথ দিয়ে শুরু করতে চাই। যখনই অ্যাডমিশন পিরিয়ডে ওর এইচএসসিতে একটা স্টুডেন্ট ওঠে, তখন ওর যেই পরিচিত যেই ভাইয়ারা আছে, ওর যেই টিচাররা আছে, ওরা সবসময় সাজেস্ট করে যে তুমি প্রত্যেকটা সাবজেক্টে 2-3টা করে রাইটারের বই রাখবা। আমার কাছে জিনিসটা অ্যাজ অফ মাই ভিউ জিনিসটা একটা কমপ্লিট বুলশিট একটা ওপিনিয়ন আর কি। কারণ দেখা যায় এইসব বইয়ের 90-95% সিলেবাস সেমই থাকে, অলমোস্ট 95% সিলেবাস সেম, বাস জাস্ট 5% জিনিস একটু ডিফারেন্ট হয়, ভ্যারি করে বই টু বই, রাইটার টু রাইটার। এখন হচ্ছে যখন একটা স্টুডেন্ট 2টা বা 3টা ডিফারেন্ট রাইটারের বই পড়তে চায়, তখন কিন্তু ওর 3টা বই পড়তে হচ্ছে, অ্যান্ড ওর কাছে কিন্তু অ্যাডমিশন পিরিয়ডে ওই অ্যাভেলেবল টাইমটা নাই, ওর এইচএসসি ওই অ্যাভেলেবল টাইমটা নাই, ও 3টা রাইটারের বই পড়তে পারবে। তখন দেখা গেছে কি ও কোনো বই প্রপারলি পড়তে পারছে না। ওই জায়গার মধ্যে আমি যেটা করছি, আমি একটা বই পড়তাম, অ্যান্ড আমি আমার ফুল অ্যাডমিশন পিরিয়ডে ওই একটা মেইন বইয়ের উপর আমি ডিপেন্ডেন্ট থাকতাম। অ্যান্ড আমি কমপ্লিটলি কোনো গাইড না, কোনো নোটস না, কোনো কোচিংয়ের বই না, কমপ্লিটলি কারোর উপর ডিপেন্ড করি না এক্সেপ্ট দ্য মেইন বুক। আমি আমার পুরো অ্যাডমিশন পিরিয়ডে আমি যখনই একটা সাবজেক্ট পড়া শুরু করতাম বা কোনো একটা টপিক পড়া শুরু করতাম, আমি এটা শুরু করতাম আমার মেন বই থেকে। লাইক যদি আমি একটু মানে আমি চেষ্টা করতাম শুধু আমি মেন বইটা ধরতাম, দেখতেছি যদি দেখি এরকম ছিল যে না আমি বুঝতে পারতেছি না ব্যাপারটা কি কি মিন করতেছে, তখন আমি কি করতাম, তখন আমি ইউটিউবে যাইতাম, যেটা আমার কাছে তখন মানে মেইন টুল ছিল। আমি ইউটিউবে যাইতাম, অ্যান্ড টপিক ওয়াইজ আমি খুঁজলে আইদার একটা হিন্দি একটা ভিডিও পাওয়া যেত, বা ইংলিশ একটা ভিডিও পাওয়া যেত, বা বাংলা পাওয়া যেত। আমি মোটামুটি সব ভাষায় মোটামুটি মানে দক্ষ ছিলাম, এই জন্য আমি হিন্দিতেও বুঝতে পারতাম,
ইংলিশ যদি থাকতো ওইটাও বুঝতে পারতাম, আর বাংলা তো আমার মাতৃভাষাতে এভাবে বুঝতে পারি। এই জন্য আমি টপিক ওয়াইজ যখন ভিডিওগুলো আমি খুঁজতাম, তাহলে দেখা যেত যে আমি ওই যে এক্সাক্ট টপিকের যে সমস্যা ওটা আমি তখন আইডেন্টিফাই করতে পারতাম। আর আমার যদি মানে প্রসেসটা বলি যে আমি কীভাবে বইটা ফলো করতাম, দেখা যেত যে আমি কোনো একটা লেকচার আমার বুঝতে সমস্যা হচ্ছে, মানে কোনো একটা টপিক আমার বুঝতে সমস্যা, তাহলে আমি প্রথমে ইউটিউবে বা কোনো একটা টিচার সামহাও কোনো একটা লেকচার আমি দেখতাম, তাহলে ওই লেকচারটা আমি নোট করতাম। নোট করার পরে কেন এই কথাটা বলতেছি, কারণ আমাদের সময় অ্যাডমিশন পিরিয়ড অনলাইনে হয়েছিল, সো কোনো ফিজিক্যাল কোনো কোচিং ছিল না, ফিজিক্যালি কারোর সাথে যায় যে কথা বলা যাবে ওইটা তখন ছিল না অ্যাডমিশন পিরিয়ডে, ইনিশিয়াল টাইমে আর কি। তখন আমি দেখা যেত যে আমি ইউটিউব থেকে লেকচার দেখতাম, লেকচার দেওয়ার পর এটা নোট করতাম, ইনিশিয়ালি আমার নোটটা দেখতাম, নোট দেখার পর আমি ডিরেক্ট চলে যেতাম মেন বই আমি থিওরিটা দেখতাম, এই থিওরির সাথে রিলেটেড প্রবলেমগুলো দেখতাম যে এই প্রবলেম এখানে আছে এবং এখানে কিছু এক্সাম্পলস আছে, ওইগুলো আমি প্র্যাকটিস করা ট্রাই করতাম যে আমার দিয়ে হচ্ছে কিনা। আমি অ্যান্ড ম্যাক্সিমাম টাইমে দেখছি ওই লেকচারটা প্রপারলি ফলো করার পরে, লেকচারটা প্রপারলি শেষ করার পরে ওই প্রবলেমগুলোতে আমার প্রবলেম হতো না। অ্যান্ড এরপরে আমি আরেকটু ফার্দার পড়াশোনা করার জন্য কোচিং থেকে কিছু বই দিত, যে বইগুলোতে দেখা গেছে যে ডিফারেন্ট রাইটারের বইগুলো মিলায় ওইখানে প্রবলেমগুলো একসাথে দিত আর কি। অ্যান্ড আমি ওই বইগুলা থেকে ওই সবগুলা প্রবলেম করা ট্রাই করতাম। দেখা গেছিলো যখন আমি মেন বইটা করে ফেলছি, তখন ওই যে ডিফারেন্ট রাইটারের যে কম্বাইন্ড বুকটা আছে ওইখান থেকে দেখা যায় যে আমার 70-80% অলরেডি করা হয়ে গেছে, যেহেতু আমি মেন বই করে আসি। আমার জাস্ট 20% কি 30% এক্সট্রা ম্যাথগুলো করা লাগতো। দেখা যাচ্ছে অনেক সময় আমার প্রবলেম হইতো বুঝতে, যদি আমি সলিউশনটা দেখতাম, যেহেতু আমার থিওরি জানা আছে, তাহলে সলিউশন দেখার পরে আর আমার তেমন একটা প্রবলেম হইতো না ওই জিনিসটা বুঝতে। তারপর আমি 4টা স্টেপ মোটামুটি ফলো করতাম। ইনিশিয়ালি লেকচার ছিল, দেন মেন বই ছিল, দেন হচ্ছে যে আমার এই যে কম্বাইন যে বুকটা ওইটা, অ্যান্ড লাস্টলি আমি যেটা করতাম, আমাদের একটা কোশ্চেন ব্যাংক ছিল, যেটা হচ্ছে যে আমাদের প্রিভিয়াসলি যতগুলা ইউনিভার্সিটি পরীক্ষা হয়েছে, ইঞ্জিনিয়ারিং হোক, জেনারেল ইউনিভার্সিটি হোক, এই সাবজেক্ট ওয়াইসে যে পরীক্ষাগুলো হয়েছে ওইগুলোর একটা কম্বাইন্ড কোশ্চেন ব্যাংক ছিল। দেন আমি লাস্টলি ওই কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো সলভ করতাম। এখানেও সেম প্রসেসে দেখা যেত যে অলরেডি যখন আমি ওই মেইন বই, তারপর ওই কম্বাইন্ড যেই বুকটা আছে কোচিং থেকে দেওয়া, ওটা যখন আমি সলভ করতাম, তখন দেখা যেত আমার কোশ্চেন ব্যাংকে হলে আমি 10-20% নতুন এক্সট্রা কোশ্চেন পেতাম, যেগুলো আমার নতুন সলভ করা লাগতো। অলরেডি আমি বাকি 80-90% সলভ করে ফেলছি। অ্যান্ড আমার মনে হয় যে এই মোটামুটি 3 থেকে 4 স্টেপ ফলো করলে যে কোনো একটা সাবজেক্টের, যে কোনো একটা টপিকে, যে কোনো একটা চ্যাপ্টারের মধ্যে কোনো প্রবলেম আর থাকার কথা না 3-4টা স্টেপ থাকা প্রপারলি ফলো করার পরে। যদিও তাও থাকে আমার মনে হয় না থাকার কথা, কিন্তু আমার ছিল না আর কি। হয়তো কারো থাকতে পারে, তখন হয়তো ওর জন্য একটু ডিফারেন্ট প্রসেস ম্যান্ডেটরি হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে আমি যেটা দেখছি এই প্রসেসটা আমি কারো থেকে নেই নাই। লাইক কেউ আমাকে বলছে এভাবে করতে, এরকম না। আমি কিছুদিন ট্রায়াল অ্যান্ড ইরর করার পর আমি দেখেছি এটার জন্য আমার জন্য বেস্ট হয়। অ্যান্ড এখন পর্যন্ত আমার যত স্টুডেন্ট আছে, আমার যত ছোটো ভাই আছে, সবাইকে আমি এই জিনিসটা সাজেস্ট করি যে এই স্টেপটা ফলো করতে। একটু আপনি যা যা বলছেন এর বাইরে আমার ধারণার একটা ওয়ার্ডও বলার মতো নাই, যে একটা স্টুডেন্ট অ্যাডমিশনের সময় যদি এই সিচুয়েশনগুলো, এই অ্যাডমিশন না, ইন্টার ফার্স্ট ইয়ার থেকে যদি এই স্টেপগুলো ফলো করে যায়, আমার ধারণা তার অ্যাডমিশন নিয়ে কোনোভাবে ভয় পাওয়ার মতো কিছু থাকবে না। অ্যাডমিশনে সে চাইলে যে কোনো বিশ্ববিদ্যালয়ে সে ক্র্যাক করতে পারবে। শুধুমাত্র আপনি যা যা বলছেন এতক্ষণ এর বাইরে কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই। 4টা স্টেপ বলছেন, এই 4টা স্টেপ যদি কেউ কোনোভাবে ফলো করে, পুরোভাবে যদি ফুল ফলো করে, সে মাস্ট, কেউ তার আটকাতে পারবে না। তো অ্যাডমিশনের সময় দেখা গেছে যে এইচএসসির পরবর্তী সময় বা এইচএসসির অনেক আগে থেকেই অনেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের কোচিং সেন্টারগুলোতে ভিড় লাগায়। কোচিং সেন্টারগুলো যে খারাপ বলবো এরকম না, বাট হচ্ছে কোচিং সেন্টারগুলোতে ক্লাসের কোয়ালিটি এবং এক্সামের কোয়ালিটি দুইটা কিন্তু খুবই ডিফারেন্ট থাকে, এবং দুইটার গুরুত্বও পোলাপানের জন্য খুবই ডিফারেন্ট। আপনাকে কোচিং সেন্টারের কোন ব্যাপারটা মনে হয় আপনার জন্য বেশি কাজে দিছে, এবং কোন ব্যাপারটা আপনার মনে হয় যে কোচিং সেন্টারগুলো একটু ঠিক করা উচিত? প্রথমত হচ্ছে যে স্টুডেন্টরা মনে করে যে কোচিং সেন্টারে যাওয়ার পরেই দেখা যাবে যে ও সব পারতেছে, সব হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে কোচিংয়ের উপর আমার ভিউ থেকে কখনো ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। কেন ডিপেন্ডেন্ট হওয়া যাবে না? দেখা যাবে পরীক্ষার ডেট যে কোনো সময় চলে আসতে পারে। দেখা যাবে কোচিং ইনিশিয়ালি আস্তে আস্তে আগাচ্ছিল, অ্যান্ড আস্তে আস্তে যখন কোচিং আসেও তখন একটা স্টুডেন্টের পক্ষে সম্ভব হয় না যে কোচিংয়ের সাথে প্রপারলি কোচিং যে ক্লাস করাচ্ছে ওটা অনুযায়ী আবার ওই পেপারটা পড়ে আবার একদিন পর আবার এক্সামটা দেওয়া। নর্মালি স্টুডেন্টের পক্ষে এটা করা অনেক টাফ, অ্যান্ড 1-2 সপ্তাহ যাওয়ার পরে জিনিসটা যখন ওরা স্পিডটা বাড়ায় দেয়, তখন কোচিংয়ের সাথে কোপ আপ করে থাকা খুবই টাফ হয়ে দাঁড়ায়। অ্যান্ড ওই মোমেন্টে কেউ যদি প্রপারলি ডিপেন্ডেন্ট থাকে কোচিংয়ের উপর, দেখা যায় হুট করে একটা এক্সামের ডেট দিয়ে দেবে, অ্যান্ড কোচিংটা কী করবে, খুবই দ্রুত 1-2 সপ্তাহের মধ্যে অনলাইন অফলাইন ক্লাস করে কোচিংটা শেষ করে দেবে, ক্লাসগুলো সিলেবাসটা শেষ করে দেবে। তো দেখা যাবে ওর যেখান থেকে যে আউটকামটা পাওয়ার কথা ছিল, ওর যেখান থেকে যে জিনিসগুলো শেখার কথা ছিল, ওটা অ্যাকচুয়ালি
মানে প্রপারলিও কিছু এখান থেকে পাবে না। সো ইনিশিয়ালি যখন একটা ক্যান্ডিডেট অ্যাডমিশনের জার্নি শুরুতে আসে, ওর কখনো কোচিংয়ের উপর প্রপারলি ডিপেন্ডেন্ট হওয়া উচিত না। কারণ কি, কারণ অলরেডি এইচএসসি থেকে কিছু জিনিস ও পড়ে আসছে। সো এইচএসসির বাইরে যে এক্সট্রা জিনিসগুলো আছে অ্যাডমিশনে যেগুলো আসে, আমার মনে হয় শুধুমাত্র ওই জিনিসগুলো কোচিং থেকে শেখা উচিত। অ্যান্ড কোচিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে, আমার মনে হয় ক্লাসের থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এক্সাম। কারণ কোচিংয়ে দেখা যায় নর্মালি একটা ক্লাসে একটা ফুল চ্যাপ্টার, দুইটা ফুল চ্যাপ্টার, তিনটা চ্যাপ্টার ইভেন শেষ করে দেখা যায় ফিজিক্সে দুইটা কি তিনটা চ্যাপ্টার শেষ করে দিচ্ছে একটা কোচিং, একটা সিঙ্গেল 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাসে, যেটা কিনা একটা নর্মাল স্টুডেন্টের ক্ষেত্রে কখনো বুঝে ওঠা এবং ওইটা অনুযায়ী প্র্যাকটিস করা, সলভ করা, এটা কখনো সম্ভব হয়ে ওঠে না। একটা চ্যাপ্টারে এত এত থিওরি থাকে, এত এত কনসেপ্ট থাকে, অ্যান্ড ওইটা রিলেটেড প্রবলেম থাকে, ফর্মুলা থাকে, ওইগুলো তো জাস্ট একটা নর্মাল ক্লাসে বোঝা সম্ভব না। এই জন্য আমার মনে হয় কোচিংয়ের উপর এতটা ডিপেন্ডেন্ট হওয়া উচিত না। কোচিংয়ের ক্ষেত্রে সবচেয়ে সিরিয়াসলি যে জিনিসটা নেওয়া উচিত এটা হচ্ছে কোচিংয়ের এক্সামগুলো, লাইক প্রপারলি এক্সামগুলো দেওয়া ট্রাই করা। যদিও কোচিংয়ের ওই ক্লাসের তারার কারণে প্রপারলি এক্সাম দেওয়াটা টাফ হয়ে যায়, কিন্তু এটা চেষ্টা করছি জাস্ট নিজেকে জাজ করার জন্য, আমি যতটুকু শিখতেছি ওটা কি প্রপারলি আমি ইমপ্লিমেন্ট করতে পারতেছি না, ওই জিনিসটা বোঝার জন্য অ্যাকচুয়ালি কোচিংয়ে পরীক্ষা দেওয়া উচিত। অ্যান্ড আমার আমার কাছে মনে হয় বাংলাদেশের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, লাইক আমাদের যে অ্যাডমিশন ব্যাপারটা এতটা গ্লোরিফাই করছে, অ্যাডমিশন ব্যাপারটা অ্যাকচুয়ালি আজ থেকে 15 থেকে 20 বছর আগে এতটা গ্লোরিফাইড ছিল না। এখন যেই গ্লোরিফাই জিনিসটা করা হয়েছে, এটা আমার মনে হয় সম্পূর্ণ বাংলাদেশের কোচিং ব্যবসাটার কারণে হয়েছে। লাইক এই জিনিসটাকে এতটা গ্লোরিফাই করা হয়েছে যে মানুষ মনে করে যে একটা ভালো একটা ইউনিভার্সিটি, বেসিক্যালি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার কারণে ওর জীবনটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। নট লাইক দ্যাট। কোচিং মানে একটা ভালো ইউনিভার্সিটি পাইলে লাইফের একটা নতুন একটা মোড় তৈরি হবে, ওইখানে স্ট্রাগল করতে হবে, ওইখানে অবশ্যই পরিশ্রম করতে হবে। জাস্ট চান্স পাই গেলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে না, এটা অবশ্যই সবাই তোমাদের মাথায় রাখা উচিত। তোমরা যারা সাথে ছিলে আমাদের, ভাইয়ের থেকে হয়তো শিখবা, অনেক কিছু জানবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।